আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 2025 সালে এসেও এত বাইকের ভিড়ে 350 সিসির বাইকের এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। এরপরও এত প্রাইস দিয়ে কেন সবাই R15টাই কিনতে চায়? এটা দেখেন, এতগুলা হায়ার সিসি বাইক ঢুকছে, বাট এই বাইকটার একটা চুলও চিনতে পারে নাই। এটার দাম বাড়তেছে এবং এটাও কি মানুষ কিনতে চায়, এখানে পায় ওইখানে পায় না, গ্লসি কালার চায়, ম্যাট কালার চায়, এক জায়গায় আছে আরেক জায়গায় নাই। মানে এখনও পর্যন্ত এত ক্রেজ, আদৌ কি এটার ক্রেজ কমবে? ইন্ডিয়াতে কিন্তু এত ধরনের বাইক আছে, কিন্তু এরপরও ওইখানেও R15-এর দাম বেশি অন্যান্য বাইকের তুলনায়। বাংলাদেশের অবস্থাটাও সেম। সবাই ভাবছিল যে অনেক বাইক ঢুকতেছে, অনেক আসতেছে, এগুলি আর খাওয়া থাকবে না, কিন্তু ভাই না, এইটার মার্কেট এত সহজে কেউ খাইতে পারবে না। এই বাইকটা একটা ছেলে কিনতে গিয়া যে কি পরিমাণ, আমিও R15 বাইক লাভার, আমার মতো আমার মনে হয় ম্যাক্সিমাম বাইকার একটা R15 কিনতে চায়। এটা কিনতে গিয়ে কেউ জমি বিক্রি করতেছে, কেউ লোন নিচ্ছে, কেউ সংসারে মানে অশান্তি সৃষ্টি করে হলেও এই টাকা দিয়ে, এতগুলা টাকা, 6 লাখ 7 লাখ, এই অ্যামাউন্ট দিয়ে একটা বাইক কিনতেছে, যেখানে বাজারে 3টা বাইক কিনা যায়। তো এটা কেন, এটার ক্রেজ আসলেই কি এটা ভ্যালু ফর মানি কিনা, এটা ওর্থ ইট কিনা, ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা কিছু পজিটিভ সাইডও বলতে পারেন, আবার আমার ইউজার এক্সপিরিয়েন্সও বলতে পারেন, আবার এই বাইকটা কেন কিনবেন 2025 সালে এসে ওইটাও বলতে পারেন। আসেন আমরা শেয়ার করি। ফার্স্ট অফ অল, এটার পাওয়ার অ্যান্ড টর্ক দেখেন ভাই, একটা বিষয় আপনাকে মানতে হবে, 150 সিসি না, শুধু বাংলাদেশে যতগুলো বাইক পাওয়া যায় এর মধ্যে কিন্তু এটার পাওয়ার টর্কের যেই ফিলটা, এটা আপনি অন্য কোনো বাইকে পাবেন না ফর শিওর। এটার মধ্যে যেই পাওয়ার টর্কটা দেওয়া আছে 19 পয়েন্ট সামথিং এবং টর্ক 14.7 মেবি, এগুলো আপনারা এখন জানেন, এগুলো অ্যাভেলেবেল সব জায়গায়। এটার যেই ফিলটা পাওয়া যায়, আমার এটার ঠিক এটার ইমিডিয়েট আগে আমার ছিল সিবিআর আমি অনেক প্রাইস দিয়ে কিনেছিলাম, কিন্তু এইটার এই পাওয়ারের ফিলটা আমার মিসিং ছিল। এই জন্য আমি খুব ইমিডিয়েট বাইকটা অনেক লস দিয়ে সেল করে আমি আবার R15 নিয়েছি। এর আগে আমার ছিল ভার্সন 3 R15, এরপরে সিবিআর, এরপর আবার R15 আমি ব্যাক করেছি। 2 নম্বর রিজন নিয়ে কথা বলি, ওইটা হচ্ছে এইটা দেখেন, এই R15টা মানে বাচ্চা থেকে নিয়ে বুড়া সবাই এই বাইকটাকে চিনে। আমি যখন সিবিআর চালাইতাম, মাঝখানে কিছুদিন GSX-R রান করছি, সবাই বলে ভাই R15, এটা R15। তো এরকম এইটার ক্রেজ, এবং এইটা কিনলে আপনার ফ্রেন্ডস সার্কেলে আপনার ভাব বলেন, প্রেস্টিজ বলেন, মানে সব কিছু কেন জানি এক জায়গায় আইসা আটকায়া যায়। এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেছে যে একটা ভালো বাইক কিনতে হবে এবং এটা R15 কিনতে হবে। 3তে আছে লং লাস্টিং ডিউরেবিলিটি এবং হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু। এইটা যদি আপনার দেখেন, এই প্লাস্টিক পার্টগুলো কিন্তু খুবই হেভি, মনে হয় যেন লোহা, মানে প্লাস্টিক মনে হয় না, এরকম একটা ভাব। এটা মনে করেন, এই যে আমি একটা জিনিস আপনাদের শো করি, একটা বাস আমার সামনে খুব স্পিডে যাচ্ছিলো, আমিও যাচ্ছিলাম, আমি একটু এই দিকে তাকাইছি, বাসটা একদম ইনস্ট্যান্ট ব্রেক করছে এবং আমার এই বাইকটা ধাপ করে গিয়ে বাসটার পিছনে লাগছে। আমার কাছে মনে হয়েছে পুরো হেডটাই বুঝি ভেঙে গেছে। আসলে দেখেন কী হয়েছে, সরি এই পাশে, আসলে দেখেন এই যে এইটুকু স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন, স্টিকারের উপর একটা স্ক্র্যাচ পড়ছে মাত্র, কিছুই হয় নাই। তো এইটা মনে করেন এত সহজেই কোনো কিছু হয় না, এটা কিনলেন। আর এটার যে বিশেষ করে পার্টসপাতিগুলি, আপনার ব্রেক প্যাড বলেন, এটা সেটা বলেন, যেগুলো আমাদের প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়, এগুলো মনে করেন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, ঠিক আছে, কিন্তু কেনার পর এগুলো নিয়ে মানে একদম রিল্যাক্স। এই বাইকটা নিয়ে খুব বেশি আপনার দৌড়াদৌড়ি করতে হবে না, মেকানিক্সের দোকানে কি হয়েছে না হয়েছে এটা সমস্যা খুব কম, এটা কিচ্ছু হয় না, এটা দিনের পর দিন চলতে থাকে। ইঞ্জিন অয়েল পাল্টাবেন, আর ব্রেক শু, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলো খেয়াল রাখবেন। বাইকের ওভারঅল কোনো নয়েজ, এটা সেটা ট্যাপ এট অ্যাডজাস্ট, মানে অনেক বাইকে যে অনেক কিছু থাকে, কাজ জায়গায় থাকে, এটার না এরকম কিচ্ছু নেই। আমি তো এটা আমার 11 নম্বর বাইক, অনেকগুলো বাইকের এক্সপিরিয়েন্স আমার হয়েছে, তো এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি। আমি আজও পর্যন্ত R15 নিয়ে এই পর্যন্ত কোনো বিপদে পড়ি নাই। তো এরপর আমি বলতেছি যে ইঞ্জিনের জিনিস এগুলা 1% হইতেই পারে, কিন্তু অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটা নিয়ে আপনি রিল্যাক্স থাকবেন।
যে খুব বেশি ঝামেলা বিপদে আপনাকে ফেলবে না। 4 নাম্বার যে রিজনটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে এই বাইকটার অনেক প্রাইস দিয়ে কিনছেন ঠিক আছে, কিন্তু এই বাইকটার রিসেল ভ্যালুটা কিন্তু অনেক হাই। এই বাইকটা যদি আপনি 6 লাখ টাকা দিয়ে কিনেন সাপোজ ফর এক্সাম্পল, 6 লাখ টাকা দিয়ে কিনে যদি আপনি 500 কিলো রান করেন, ঠাস করে এটার দাম 50,000 কমে যাবে না, ওইটুকুর দামই কমবে, 10,000 15,000 কমবে। আবার 2,000 কিলো রান করে সেল করেন আরেকটু কমবে। মানে এটার সময়ের সাথে সাথে এটা একটা মানে মার্কেটে এটার একটা ভ্যালু হয়ে গেছে যে কত মাইলেজের বাইক, কত সালের বাইক, কত টাকা দিয়ে বেচা বিক্রি হয়, গোল্ডের প্রাইজের মতো এটার একটা বেঞ্চমার্ক হয়ে গেছে। তো এই জন্য আপনি খুব বেশি লস করবেন না, যতটুকু আপনি ইউজ করছেন অতটুকুর প্রাইসটাই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সো এটা রিসেল ভ্যালুটা এত ভালো, এই বাইকটা বিক্রি করতে একদিনও না 1 ঘন্টা সময় লাগে। যে কোনো জায়গায় নিয়ে যাবেন, একটা পোস্ট দিবেন, মানে ভরপুর আপনার কাছে লোক আসতে থাকবে এই বাইকটা কেনার জন্য। এটা যদি হয় ইন্দোনেশিয়ান, এটা যদি হয় ব্ল্যাক কালার, তাহলে তো আর কথাই নেই। এরপর সবার অন ফাইভের জন্যই বলতেছি আমি, এই বাইকটার রিসেল ভ্যালু খুবই ভালো, ইনস্ট্যান্ট আপনি এটা ক্যাশ করতে পারবেন। সো এইটা থাকা মানে আপনার একটা সম্পদ থাকার মতোই। যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট না করে, কোনো বড় ধরনের টাকা এটার পিছনে খরচ না হয়। আমি আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিজন নাম্বার 5, মাইলেজ। R15 কিন্তু চমৎকার মাইলেজ দেয়, ঢাকা সিটি জ্যামের মধ্যেও কিন্তু 45 মাইলেজ দেয়, আর হাইওয়ে হলে তো কথাই নাই, 55 পর্যন্ত যায়। সো এই পয়েন্ট অবশ্যই আমাকে মেনশন করতে হবে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই আপনার এত পাওয়ার থাকা সত্ত্বেও এত বেশি মাইলেজ, এটা কিন্তু খুব রেয়ার। পাওয়ার বেশি থাকলে কিন্তু মাইলেজ কম থাকে, এটা আমরা সবাই জানি। তো ওভারঅল এই জিনিসটা শেয়ার করলাম। আমি যেমন R15 লাভার, আমার মতো শত শত হাজার বাইকার আছে যাদের স্বপ্ন একটা R15 কিনা। আমি দোয়া করি সবার জন্য আপনাদের স্বপ্ন পূরণ হোক। এই বাইকটা আসলে একটা বিস্ট, কিন্তু এই বাইকটার প্রাইসটা বাংলাদেশে অনেক বেশি। এত টাকা একটা বাইকের দাম হইতে পারে না। এখন কি করব আমরা, আমাদের শখ, এজন্য আমরা কিনতে চাই এবং যেভাবেই হোক কষ্ট মষ্ট করে কেনার ট্রাই করি। তো আসলে আমাদের ভ্যাট ট্যাক্স বেশি, এই জন্য আমাদের প্রাইস বেশি বেড়ে যায়। এটার উপর তো কারো হাত নাই, এটা নিয়ে কথা বলারও অত প্রয়োজন নাই। নেক্সট ব্লগে আমি এটার কিছু নেগেটিভ সাইডও শেয়ার করব। সবই যে পজিটিভ, সবই যে ভালো, ওইটা তো হইতে পারে না। অবশ্যই নেগেটিভ কিছু বিষয় এই বাইকটাতে আছে। আপনারা কেনার আগে আমার এই ব্লগটা এবং নেক্সট ব্লগটা দেখবেন, অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।